পৃথিবীর একমাত্র জাতি, যে জাতিটা অসভ্য বর্বর থেকে নিজেদেরকে একেবারে ১০০ ভাগ পাল্টে একটা উন্নত চিন্তাভাবনা এবং উন্নতশীল মানুষের সমাহার তৈরি করেছে, তেমন একটা জাতি হলো বা জাতিগোষ্ঠীর দেশ হলো জাপান। যে দেশটা প্রথম বিশ্বযুদ্ধ তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধতে অনেক মৃত্যু দেখেছে, অনেক হত্যা করেছে। পরবর্তীকালে দেখা যায় যে তার নিজের দুটো রাজ্য, সেই রকম দেশ যেখানে পারমাণবিক বোমা সেখানে পড়েছে এবং ফেটেছে, তার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। সেই দেশটা এই যে ঘুরে দাঁড়ানো, এই যে নতুন করে আবার চিন্তা ভাবনা করা, নতুন করে সেই জায়গাটা ওভারকাম করা, এটা একমাত্র বোধহয় জাপানের মতো এত সুন্দরভাবে অন্য কোনো দেশ বা রাষ্ট্র করতে পারেনি। পরবর্তীতে দেখা যায় সেই জাতি আজকে মানে আমাদের সারা বিশ্বের তে অনেক আগিয়ে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে তাদের যে টেকনোলজি সেটা অনেক বেশি উন্নত অন্যান্য দেশগুলোর তুলনায়। এই যে এইটা হওয়ার পিছনে কারণটা কি, কী কারণের জন্য বা কী কোন সেই রকম কী বলবো ফর্মুলা আছে, যে ফর্মুলা দিয়ে জাপান আজকে এই জায়গায় এত একটা হেরে যাওয়া মানুষের মানসিকতা তৈরি হওয়া জায়গা থেকে আজকে জেতা মানুষের কাতারে সব থেকে প্রথম সারির দিকে আছে। এটা কি করে হলো, কি করে সম্ভব হলো? এই সম্ভব হওয়ার পিছনে আপনি যদি একটুখানি ইতিহাসের দিকে ফিরে তাকান, দেখতে পাবেন যে সমগ্র জাতি মিলে নিজেদেরকে যে পরিপাটি করা, এবং সব থেকে বড় কথা হচ্ছে সেই জাতিটা শুধু পরিপাটি হলেই তো হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে নিজেদেরকে সংযত করা। নিজেদের যে যা কিছু নিজেদের আছে, মানে যতটুকু আছে, দেখুন জাপানে কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নেই। জাপানের যে শস্য বা কী বলবো, যেটা আর কি আমাদের যে খাদ্য ভাণ্ডার, যেমন আমাদের ভারত তথা বাংলাদেশ, এই ধরনের যে দেশগুলো আছে তারা অনেকটা স্বয়ং সম্পূর্ণ খাদ্যের দিক থেকে। বাংলাদেশের হয়তো কিছুটা কেনাকিনি করতে হয়, কিন্তু খাদ্যের দিক থেকে ভারতের মতন যে দেশগুলো আছে এরা সম্পূর্ণটা মানে নিজেদের ওপরে নিজেরাই আর কি ডিপেন্ডেন্ট করে। কিন্তু জাপান এর মতো দেশগুলো তারা চাল থেকে আটা থেকে শুরু করে অনেক কিছুই বাইরের দেশ থেকে তারা আর কি আমদানি করতে হয় তাদেরকে। তো এই এত কিছু প্রতিকূলতাকে ওভারকাম করেও জাপান আজকের যে নিজের জায়গাটাকে সারা বিশ্বের কাছে যেই যে এগিয়ে যাওয়া দেশের কাতারে তুলে আনতে পেরেছে, তার কিন্তু মূল কারণটাই হচ্ছে সেই দেশের জনগণ, সেই দেশের মানুষের মানসিকতা, এবং তাদের ওই রকম অন্ধ দেশপ্রেম না, তাদের প্রকৃত দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেম বলতে এইটুকু, আমি আমার দেশের কথা বললেই আমার প্রত্যেকটা মানুষই দেশপ্রেমী, এখানে প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু সেই দেশটার অর্থনীতি, সেই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই দেশের সমস্ত দিকটা খেয়াল রাখা, মেনটেন করা, এই যে জায়গাগুলো জাপানের মতো, জাপানের মানুষের মতো বোধহয় অন্য কোনো দেশ এত পরিপাটি নয়। যার ফলে তাদেরকে চেপে রাখা বা তাদেরকে জাস্ট দুটো পরমাণু বোম আমেরিকা মেরে তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলা, এটা সম্ভব হয় না। বরং তারা সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আস্তে আস্তে আরও নিজেদেরকে বিকশিত করেছে, তারা আস্তে আস্তে নিজেদেরকে আরও ডেভেলপ করেছে। কোন জায়গাতে তাদের সমস্যা ছিল, কোন জায়গাগুলোকে তারা সেই সমস্যার মধ্যে থেকে কী করা যায় বা তার পন্থা তৈরি করেছে, তো জাপান এটা করে দেখাতে পেরেছে। আমাদের ভারতের বর্তমানে যে পরিস্থিতি, আমাদের ভারতবর্ষেরও আমাদের যে অর্থনীতি আছে সেটা অনেক ফাস্ট, দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন আমাদের, দেখুন আমাদের এই দেশটাকে যে যখন পেরেছে সে তখন আমাদের এই দেশটাকে তার মতো করে একে পরাধীন করার চেষ্টা করেছে। সে আপনি হুন বাবর থেকে শুরু করে যা যাবতীয় বলুন, একদম লাস্ট ইংল্যান্ড, এই সমস্ত দেশগুলো ভারতের ওপর আধিপত্য কায়েম করেছে, সেটা ইতিহাস থেকে তার প্রমাণ পাওয়া যায়। তা সত্ত্বেও এই যে ভারতের আগিয়ে যাওয়া, যার আমাদের মূল নীতি হচ্ছে
আমাদের যে মূল সোর্স, মানে আমাদেরও অতিরিক্ত পরিমাণে নিচে, আমাদের ভারতবর্ষের নিচে বা আমাদের ভারতবর্ষের ভূগর্ভস্থ কোনো আমাদের সোর্স নেই, রিসোর্স নেই। তো সেই জায়গা থেকে আমাদের উন্নতির মূল সোপানই হচ্ছে আমাদের ব্রেন, বুদ্ধি, টেকনোলজি আর কৃষি। এই কয়েকটা জিনিস দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমেরিকার মতো ভারতবর্ষ এক্ষুনি ধরুন অর্থনীতির দিক থেকে অতটা স্ট্রং না। আমেরিকা অনেক বেশি স্ট্রং, পৃথিবীর প্রথম সারির প্রথম যে আর কি নাম করলে অর্থনীতিতে যে দেশটার নাম উঠে আসে সে হচ্ছে আমেরিকা। চীন তার পিছন পিছন উঠে এগিয়ে আসছে, রাশিয়া, এরকম করে করে ভারতবর্ষ মোটামুটি হয়তো 4-5-এ নিজেদের অবস্থান রেখেছে। এই যে এগিয়ে আসা বা আমাদের সমস্ত কিছুকে ওভারকাম করে এই যে এগিয়ে আসার যে মূল লক্ষ্য, এর পিছনে আমার আপনার ভূমিকা, এটা কিন্তু অনস্বীকার্য। আমি আপনি চাইলেই এই এগিয়ে আসা কি সম্ভব? নচেৎ ভারতবর্ষ কিন্তু সেই আগের মতোই সেই দৈন্য দশা চলতে থাকবে। দেখুন, আমাদের ভেতরে অনেকে বলবে যে ভারতবর্ষ কি আগাগোড়াই এরকম দৈন্য দশায় ছিল? না, এরকম ছিল না। আপনি কারোর একজন বাড়িতে গেছেন, আপনি তখন তার আত্মীয়, আর আপনি কারোর একজন বাড়ি দখল করেছেন, তখন কি আপনি তার আত্মীয় থাকবেন? নিশ্চিত আপনি তার আত্মীয় থাকবেন না। তো ঠিক সেরকমভাবে যারা বৈদেশিক যে আর কি আক্রমণকারী যারা ছিল, তারা যখন ভারতবর্ষে আক্রমণ করেছে, তারা কেউ কিন্তু আমাদের আত্মীয় ছিল না। তারা আমাদের দেশকে বাঁচাতে আসেনি, তারা আমাদের দেশকে গড়তে আসেনি, তারা আমাদের দেশকে লুটতে এসেছিল। সেই লুটে পেটে নিয়ে গিয়ে যতটুকু আছে সেইটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। ধরুন আপনি একটা জমি বিক্রি করে ফেলেছেন, 1 বিঘে জমি ছিল, তার পাশে একটা 2 কাঠা জমি আপনি বুঝতে পারেননি, তাহলে সেই 2 কাঠাটা আপনার থেকে গেছে। যেটা বিক্রি করে দিয়েছেন বা যেটা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে সেটা তো আপনার আর নেই। তো সেরকম সমস্ত কিছু নিয়ে চলে যাওয়ার পরে যতটুকুনি ছিটে ফোটা রয়ে গেছে বা যতটুকুনি তারা বুঝতে পারেনি অথবা তুলতে পারেনি অথবা নিতে পারেনি, ঠিক সেইটুকুই আমাদের কাছে এখনো পর্যন্ত বর্তমান। এবং পরবর্তীকালে আমাদের রাষ্ট্রের যারা আর কি আমাদের কী বলবো প্রধানরা, আমাদের রাষ্ট্রপ্রধানরা, তারা অনেক দিক থেকে আমাদের আশেপাশের যে রাষ্ট্রগুলোর তুলনায় অনেক বেশি ভাবনা চিন্তা করেছে। তারা টেকনোলজিকে অনেক উন্নত করার চেষ্টা করেছে। তারা দেশের যে আমাদের যে কৃষির যে অগ্রগতি সেটাকে তারা মাথায় রেখে সেই সব দিক থেকে বাণিজ্য যে চুক্তিগুলো আছে সেগুলো করেছে। তার ফলে কিছু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অবশ্যই এসছে। এবার আমি আপনি কী করতে পারি এই জায়গায়? আমি আপনি এটাই করতে পারি, আমাদের যে ভারতবর্ষের সবথেকে মূল সমস্যা সেটা হচ্ছে আমরা আমাদের অর্থের ম্যাক্সিমামটা এককেন্দ্রিকরণ করে ফেলার চেষ্টা করি। ধরুন আমি বড়লোক হয়ে গেছি, আমার কাছে বেশ কিছু টাকা জমেছে, সেটা হতে পারে আমি 1 লাখ টাকা ধরে নিচ্ছি। তখন আমি চাইছি যে এই 1 লাখ টাকাটাকে কীভাবে 2 লাখ টাকা করা যায়, আমি সেটাও করে ফেললাম, অথবা 3 লাখ করে ফেললাম। এই ফেলতে ফেলতে একটা সময় এই 3 লাখ করতে গিয়ে আমাকে এই রাষ্ট্রকে কিছু পয়সা আমাকে দিতে হয়েছে। ধরুন 2,000 টাকা হোক, 5,000 টাকা হোক বা 10,000 টাকা হোক, সেই টাকাটা আমি রাষ্ট্রকে দিয়েছি, যাতে আমি এই 1 লাখ টাকা আয় করেছি, তুমি আমাকে সমস্ত দিক থেকে আমাকে খেয়াল রেখেছো বা তোমার রাষ্ট্রের যেসব সিস্টেমগুলো আছে সেগুলো আমি ব্যবহার করেছি, তার জন্য আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দিলাম। এটা খুব ভালো কথা। 10,000 টাকা পর্যন্ত যখন আমার আরও টাকা হলো, আমি কখনো কখনো 50,000 টাকা পর্যন্ত রাষ্ট্রকে দিয়েছি। তারপরে আমার আরও টাকা ইনকাম করেছি। সেই সময় গিয়ে আমি রাষ্ট্রকে মনে মনে ভাবছি যে আমার নিজের টাকা আমি কেন রাষ্ট্রকে দেব? এই করতে গিয়ে আমি এই ব্যবসা করব। সেই টাকাগুলোকে নিয়ে আমরা আমাদের ব্যবসাতে খাটিয়েছি। খাটাতে খাটাতে এমন একটা পর্যায়ে চলে গেছে যখন আমি আর রাষ্ট্রকে আমার এই টাকার হদিশ না দেওয়ার জন্য, জাস্ট ওই কয়েকটা টাকা বাঁচানোর জন্য আমরা রাষ্ট্রকে আমার টাকার হদিশ দিতে চাই না বা দিচ্ছি না। রাষ্ট্রের আয় কী? রাষ্ট্রের আয় তো মূলত এইগুলোই, যে আমার কাছ থেকে কী নিল, কতটা কর নিল। এবারে তারা তাদের যে খরচ, তাদের যে রাষ্ট্রের যে নানা রকম খরচ থাকে, সেটা আমাদের উন্নতি হোক, সেটা আমাদের শিক্ষা হোক, সেটা আমাদের স্বাস্থ্য হোক, এই সবগুলোকে তারা সঠিকভাবে আমাদের পরবর্তীকালে দেখতে সাহায্য করবে। এবং আমাদের যে শিক্ষা সংস্কৃতি, আমাদের যে স্বাস্থ্য, খাদ্য,
অন্ন বস্ত্র বাসস্থান এইরকমভাবে রাষ্ট্র আমাদেরকে হেল্প করবে। এইবার দেখা গেল যে আমি ঠিক করে টাকাটাই পে করিনি তাদেরকে, আমি আমার টাকাকে এক কেন্দ্রীকরণ করে ফেলেছি, আমার টাকা ব্যাংকে না রেখে আমি আমার এমন কোনো লকারে বা দেশের বাইরের কোনো ব্যাংকে, সেটা সুইস ব্যাংক হতে পারে বা আরও যা আছে, সে যে কোনো রকমভাবে সেটা হাওয়ালা হতে পারে বা অন্যান্য কোনো রকম সিস্টেমের মধ্যে দিয়ে আমি টাকাকে দেশ থেকে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে সেটা এক জায়গায় স্টক হয়ে রয়েছে, আমি সেই টাকার কোনো হিসাব দেইনি, আমি সেই টাকা আমার রাষ্ট্র আমার কাছ থেকে কোনো খবরই জানে না। এর ফলে রাষ্ট্রের যে অর্থনৈতিক যে ঘাটতি তৈরি হলো, তাহলে সেই অর্থনৈতিক যে ঘাটতি তৈরি হলো, পরবর্তীকালে রাষ্ট্র কোন টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করবে বা আমাদের দেখভাল করবে বা আমাদের দেখভাল করার জন্য আমাদের যে সৈন্য বা আমাদের যে নানা রকম অস্ত্র শস্ত্র লাগে, যেগুলো একটা রাষ্ট্রের প্রয়োজন হয়, সেগুলো কোথা থেকে কিনবে, কী দিয়ে কিনবে? এই রকম সময়ে রাষ্ট্র কী করছে, সেটা পরবর্তী অন্যান্য যেসব বড় বড় যে রাষ্ট্রের কি বলবো জায়গাগুলো, ব্যাংকগুলো আসছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক অথবা বৈদেশিক যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, তাদের কাছ থেকে লোন নিয়ে নিচ্ছে, বেশ চড়া হারে লোন। সেই পয়সা দিয়ে আমাদের এই সব জায়গাগুলোকে উন্নতি করার চেষ্টা করছে বা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আমাদেরকে। দেখুন, সবাই তো আর বড় লোক না, বড় লোকের নিচে একটা মধ্যবিত্ত শ্রেণী আছে, তার নিচে একটা নিম্নবিত্ত শ্রেণী আছে। এই সমস্ত মানুষগুলোকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র। এইবার এই দিতে গিয়ে একটা রাষ্ট্র আস্তে আস্তে ঋণের দায়ে ধরা খাচ্ছে, ঋণ তার আস্তে আস্তে ঘাড়ের ওপর চাপতে চাপতে এক সময় যখন সে আর না পেরে উঠছে, তখন সেই রাষ্ট্রটা হয়ে যাচ্ছে লুজার। তাহলে একটা রাষ্ট্রকে আগিয়ে নিয়ে যেতে গেলে তার মূল যে চাবিকাঠি, তার যে মূল যে শক্তি, সেটা কিন্তু এই রাষ্ট্রের জনগণের হাতে। আমি আপনি যতটা বেয়ার করতে পারবো, আমি আপনি যতটা তাকে সাহায্য করতে পারবো, রাষ্ট্র কিন্তু আমাকে ততটা ভালো রাখতে চেষ্টা করবে। এবার দেখুন, কারাপশান আপনি বলে দেবেন যে হঠাৎ করে যে কারাপশান করবে, আমাদের সেই অর্থ নিয়ে মন্ত্রীর গাড়ি হবে, মন্ত্রীর বাড়ি হবে, মন্ত্রী তো 4 চাকা গাড়ি করে চেপে ঘুরে বেড়াবে। আরে বাবা, কারাপশান থাকবেই, এটা তো স্বাভাবিক। চালে যেমন খুদ হয়, মন্ত্রী একটু টাকা খাবে না সেটা হতে পারে না, কিন্তু তা সত্ত্বেও যদি আপনি সর্ববৃহৎভাবে ভাবেন, তাহলে রাষ্ট্র কিন্তু এই সিস্টেমেই চলে বা রাষ্ট্রকে এই সিস্টেমে চলতে হয়। আমি আপনি যতটা ভালো হব, রাষ্ট্র কিন্তু ততটাই ভালো আগের দিকে এগিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।